সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 22তম জাতীয় চারুকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 আগস্ট পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে চারকোল শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী। বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শন চলবে 11 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনীর ভাস্কর্য ও চিত্রকলা প্রদর্শনী রিদম অফ ক্লাউডস। বিকাল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 18 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী নার্গিস পলের চিত্রকলা প্রদর্শনী দ্য স্কিন অফ এ লিভিং থটস। বিকাল 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 16 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে শিশুতোষ নাটক ম্যাজিক। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে আমি ম্যাজিক দিয়ে তোমাকে তোমাদের জগৎ থেকে আমাদের পৃথিবীতে নিয়ে এসেছি। আমি সত্যি অভিভূত। রাত 8টা 20 মিনিটে দেখবেন কাজী মোহাম্মদ মুস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান গ্লিটার রান্নাঘর। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9টা 40 মিনিটে প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। তাহলে তুমি যে আমার স্ত্রী নও এটাও তো বুঝতে পেরেছো। কিন্তু ছবিটা তো আমার, তার মানে আমি তোমার স্ত্রী? কি আশ্চর্য, তুমি তো দেখে বদ্ধ উন্মাদ হয়ে গেছো। এটা তোমার ছবি মনে হচ্ছে? তোমার ছবি? আইসা হে রে, অত গালিগালাজ না কইরা ছবিটা তুই হাতে নিয়ে দেখোস না, তাইলে তো ব্যাগ খোলা হয়ে যায়, দেখোস না? রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো। আপনি তো অনেক লেখালেখি করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে আছেন। একটা সময় সাংবাদিকতা করেছিলেন, আমাদের বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ছিলেন। তো এই মুহূর্তে আপনি যেটা নিয়ে, যে বিষয়টা নিয়ে লেখালেখি করেছেন, প্রয়াত সাংবাদিক, বরেণ্য সাংবাদিক সন্তোষ গুপ্তকে নিয়ে। তা আমি শুরুতে জানতে চাইবো যে এই মানুষটাকে নিয়ে লেখার আগ্রহটা আসলে কেন তৈরি হলো? আমাদের এখানে সাংবাদিকতার জগৎটা এখন একটা বড় রকমের পরিবর্তন হয়েছে। আমরা যাকে নিয়ে কথা বলছি অথবা যার একটা জীবনী বাংলা একাডেমি থেকে আজকে প্রকাশিত হয়েছে সন্তোষ গুপ্তের, তিনি একটু আগের ধারার মানুষ, 50-60-এর দশকের সাংবাদিক। তাদের নিয়ে বিশেষ আগ্রহের কতগুলি কারণ আছে। প্রথম হচ্ছে তারা সাংবাদিকতা করেছিলেন তখন সাংবাদিকতা ঠিক একটা পেশা হয়ে ওঠেনি। অর্থাৎ আমি একটা চাকুরি হিসাবে অথবা জীবন ধারণের জন্য সাংবাদিকতা করব, সেই সময় তখনও হয়নি। সাংবাদিকরা অনেকটা স্বেচ্ছাসেবার মতো কাজ করতেন এবং এই যে লোকগুলির কথা আমরা একই সঙ্গে বলতে পারি সন্তোষ গুপ্তের সাথে, যেমন শহীদুল্লাহ কায়সার অথবা রণেশ দাশগুপ্ত অথবা আরও একটু প্রবীণ সত্যেন সেন, এরকমের অনেকেই ছিলেন যারা জনসেবা অথবা দেশসেবার একটা ব্রতের অংশ হিসাবে
অথবা তাদের রাজনৈতিক যে বিশ্বাস যে মানুষের মুক্তি আনতে হবে সেরকম একটা বিশ্বাসের অংশ হিসাবে সাংবাদিকতা করতেন। আচ্ছা, তো সেই কারণে শুধু আমি না, যারা তাদেরকে চিনতেন অথবা বয়সের পার্থক্য সত্ত্বেও তাদের সাথে মেশার সুযোগ পেয়েছিলেন, তারা সকলেই তাদের গুণগ্রাহী ছিলেন। আচ্ছা। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে বাংলা একাডেমি 80 দশকের শেষ দিক থেকেই আমাদের বরেণ্য মানুষদের জীবনী প্রকাশ করছে এবং প্রতি বছরই বেশ কিছু ভালো জীবনী পাই, যাদের সম্পর্কে আমরা যাদেরকে আদর্শ মানুষ মনে করতে পারি সেরকম হতে পারে। তো বাংলা একাডেমি সেই যে জীবনী প্রকাশের ধারা, সেই ধারাতেই এই বছর আজকেই সন্তোষ গুপ্তের জীবনীটা প্রকাশ করলো। আচ্ছা, তো বরেণ্য সাংবাদিক সন্তোষ গুপ্তকে নিয়ে আপনার যে লেখাটা, এখানে আসলে তার জীবনের কোন কোন অংশগুলো উঠে এসেছে? মানে বাংলা একাডেমির জীবনীর নিজের একটা ধরন আছে, সেটা হচ্ছে একটা মানুষকে যাতে মোটামুটিভাবে বুঝতে পারে একটা সংক্ষিপ্ত পরিসরের মধ্যে, এবং তার যে কর্ম, বিশেষত তার যে লেখালেখি, সেগুলি সম্পর্কে যাতে জানতে পারে আর কি। সন্তোষ গুপ্তের জীবনটা শুরু হয়েছিল আসলে সাংবাদিক হিসাবে না। আচ্ছা, তিনি বরিশালের মানুষ, 1925-এ জন্ম, মোটামুটি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই বলা যেতে পারে। তার উপর তার পিতা এবং কাকা দুজনই খুব অল্প বয়সে মারা যান, যার ফলে সেই সময়ের মেট্রিক পরীক্ষা দিয়ে তাকে চাকরিতে ঢুকতে হয়। তিনি চাকরি করতেন জেলখানাতে, আইজি প্রিজন্সের অফিসে, এবং 1947-এ যখন দেশভাগ হয়, এখনকার প্রজন্মের সাথে হয়তো ব্যাপারগুলি অত পরিচিত না, তখন যারা সরকারি চাকরি করতেন, আমাদের বঙ্গ যেটা স্টেট অথবা প্রদেশ ছিল, এটার রাজধানী ছিল কলকাতাতে। সুতরাং বঙ্গের যারা চাকরি করতেন তাদেরকে বলা হলো, তো এখন তো দ্রুত রাজধানী হয়ে গেল, একটা কলকাতা একটা ঢাকা, আপনারা কলকাতায় কারা থাকবেন, ঢাকায় কারা থাকবেন, এটাকে বলা হতো অপশান। আচ্ছা, তো সাধারণভাবে ধরে নেওয়া হতো যে যারা হিন্দু সম্প্রদায়ের তারা কলকাতায় থেকে যাবেন, তারা কেন ঢাকায় আসবেন, কারণ ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে ধর্মের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের, এবং বলাই হয়েছে যে পাকিস্তান হচ্ছে মুসলমানদের দেশ। সুতরাং যারা মুসলমান না, এবং মুসলমানদের মধ্যেও যারা কলকাতার এলিট মুসলমান, তারা কিন্তু ঢাকাতে আসেননি, অধিকাংশই থেকে গেছেন। কিন্তু সন্তোষ গুপ্ত খুব অসাম্প্রদায়িক মনের মানুষ ছিলেন। তার বাড়ি বরিশাল। তিনি বললেন যে আমার বাড়ি যখন পাকিস্তানে পড়েছে, আমি পাকিস্তানে চলে যাব। আচ্ছা, তিনি অনেকের, বিশেষত তার আত্মীয় স্বজনকে প্রায় বিরূপ করে, তার মাকে না, বিরূপ করে তিনি ঢাকায় চলে আসলেন এবং ঢাকার আইজি প্রিজন্স অফিসে চাকরিতে যোগ দিলেন। তখন যে ঘটনাটা ঘটলো, এর কয়েক বছর আগে, 4-5 বছর আগে, সন্তোষ গুপ্ত কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। সুতরাং তার বাসাটা ছিল আসলে কমিউনিস্ট পার্টির গোপন যোগাযোগের জায়গা। আচ্ছা, তো এই অফিসে চাকরি চলাকালে 1948 সালের ডিসেম্বরে কমিউনিস্ট পার্টির সভা হচ্ছিল বড় বড় নেতাদের, সেখানে পুলিশ সবাইকে ধরে নিয়ে যায়। সন্তোষ গুপ্তকেও ধরে নিয়ে যায়, এবং তার মা, তাকে যখন পুলিশ ধরে মারধর করছিল, তার মা তাতে বাধা দেন। একটা চেলা কাঠ দিয়ে একজন পুলিশকে আক্রমণ করে মাথা ফাটিয়ে দেন। পুলিশকে আক্রমণ করার অভিযোগে তার মাকেও একই সঙ্গে জেলে ধরে নিয়ে যাওয়া হয়। ওই জেলেই উনি চাকরি করেন, যে জেলে ওনাকে ধরে নিয়ে যায়। তো জেলে সব বন্দীদের সকালবেলা দাঁড় করানো হতো, যিনি জেলের অথবা কারার প্রধান, আইজি অফ প্রিজন্স, তার নাম ছিল আমির হোসেন, একজন পাকিস্তানি ভদ্রলোক। তিনি সকালবেলা উঠে আজকে কে কে নতুন বন্দী হলো তাদেরকে পরিদর্শন করতেন। এটা এখনো হয়তো ওই ধরনের একটা নিয়ম আছে। তিনি এসে দেখেন যে সন্তোষ গুপ্ত ওখানে দাঁড়িয়ে আছেন। তো তিনি খুব অবাক হয়ে যান যে তো অফিসে থাকার কথা, তিনি এখানে কেন? তো বলছে, সন্তোষ তোমাকে কি করে এখানে দাঁড় করালো আমি দেখছি। কয়েদি হিসেবে দাঁড়িয়ে, হ্যাঁ, কয়েদি হিসেবে দাঁড় করেছে, উনি কিন্তু ওই অফিসে কাজ করেন। তো সন্তোষ গুপ্ত বলছে যে না, ঠিক লোককেই ধরে এনেছে। তারপর তো ওনার জেল হয়ে গেল, এবং জেল থেকে বেরোলেন উনি 54 সালের কিছু আগে, যখন আমাদের এখানে বড় রকমের একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে পরে পরে উনি সাংবাদিকতায় আসেন। আচ্ছা, তো তখন দুটো ছোট পত্রিকা, একটা প্রবাহ বলে একটা সাহিত্য পত্রিকা বেরোতো, আর যুগের দাবি বলে একটা বামপন্থীদের একটা পত্রিকা বেরোতো। পরে উনি পুরো সাংবাদিকতা শুরু করেন 1957-তে সংবাদে যোগ দিয়ে। তো সেটা ওনার বেশি দিন হয়নি, বেশি দিন করা হয়নি, কারণ 1958 সালে পাকিস্তানে আবার সামরিক শাসন জারি করা হয়। এই ধরনের মুক্ত চিন্তার যত লোক সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়, এবং সন্তোষ গুপ্তকেও জেলে নিয়ে যাওয়া হয়।
আচ্ছা, তো সেই সময়ে এই বিষয়টা নিয়ে, বর্তমান সময়ে যখন আপনি এই বিষয়টা নিয়ে লেখালেখি করতে গেলেন, তখন তো নিশ্চয়ই সেই সময় সাংবাদিকতা ব্যাপারটা উঠে এসেছে অনেকটা। আপনি নিজেও একটা সময় সাংবাদিকতা করেছেন এবং বর্তমান সময় দেখছেন যে এখনকার তরুণ প্রজন্ম এই বিষয়টার প্রতি অনেক আগ্রহী। আসলে এই যে 3 সময়ের পার্থক্যটা কি না, ধরনের? একটা হচ্ছে যে আমি সাংবাদিকতা করেছি অতটা বলবো না, তবে পত্রিকাগুলির সাথে আমার খুব ভালো যোগাযোগ ছিল। আমার যেটা যোগ ছিল সেটা হচ্ছে সংবাদের সঙ্গে 67 সাল থেকে খেলাঘর পাতার সঙ্গে আমি এটাতে লিখতাম, এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম, এই পাতা সম্পাদনার সাথে যুক্ত ছিলাম। এই একই সঙ্গে আমরা তখন দৈনিক পাকিস্তান যে ছিল সেটা, পূর্বদেশ বলে একটা পত্রিকা ছিল, জনতা বলে একটা পত্রিকা ছিল, টাপুর টুপুর বেরোতে, এইসব পত্রিকার সাথে যুক্ত ছিলাম আর কি। তা আমরা খুব অল্প বয়সে এই পত্রিকাগুলিতে যাওয়ার সুযোগের ফলে গত 50 বছরের পত্রিকার পরিবর্তনটা দেখেছি এবং সন্তোষ দ্বারা এই পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু জীবন পার করেছেন। কারণ 2004 সালে যখন মারা যান তখন আমাদের এখানকার এখন যে প্রতিষ্ঠিত পত্রিকাগুলি, এগুলি তৃতীয় প্রজন্মের পত্রিকা আমাদের, এগুলি কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। বড় রকমের পরিবর্তনটা হয়েছে আসলে 60-এর দশকের মাঝামাঝি, যখন পাকিস্তান সরকার ঠিক করলো যে সরকার একটা পত্রিকা বের করবে। তারা একটা প্রেস ট্রাস্ট করলো এবং দৈনিক পাকিস্তান বলে একটা পত্রিকা বের করলো। এর আগেই মর্নিং নিউজ বলে একটা জনবিরোধী পত্রিকা ছিল, যেটাতে 52 সালে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেইটা এই প্রেস ট্রাস্টের অন্তর্ভুক্ত করে একটা বাংলা একটা ইংরেজি পত্রিকা বেরোতো। আর মাঝে মাঝে বিচিত্রা বলে পরে যে পত্রিকাটা, তাদের যে পূর্বসূরি সংকলনগুলি বেরোতো। এই পত্রিকাতে প্রথম সাংবাদিকরা ঠিকমতো একটা বেশ উচ্চমানের বেতন পায় আর কি। এর ফলে যেটা ঘটলো, 60-এর দশকে বিভিন্ন জায়গার যারা প্রতিষ্ঠিত সাংবাদিক ছিলেন, যেমন আবুল কালাম শামসুদ্দিন, খুব নামকরা সম্পাদক আজাদে ছিলেন, হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, আহসান হাফিজ, এরকমের যারা খুব প্রথিতযশা সংবাদপত্রের লোক, এরা সবাই কিন্তু এই পত্রিকাটাতে চলে আসতেন, না বুঝেই অনেকটা, যেটা এটা আইয়ুব খান সাংবাদিকদের একরকম প্রলোভন দেখিয়ে নিয়ে আসছে। সন্তোষ গুপ্তরা কিন্তু তখন এর মধ্যে আসলেন না। আচ্ছা, তারা বরং প্রতিবাদী জায়গাটাতে থেকে যেলেন। তোফাজ্জল হোসেন মানিক মিয়া, শহীদুল্লাহ কায়সার, রণেশ দাশগুপ্ত, সন্তোষ গুপ্ত, এরকম অনেকে কিন্তু প্রতিবাদী জায়গাটাতে থেকে গেলেন। এবার আমি একটু আপনার লেখালেখির প্রসঙ্গে আসতে চাই যে আপনার লেখালেখির শুরুটা হয়েছিল সেই 1967 সাল থেকে। এ পর্যন্ত তো অসংখ্য বই প্রকাশিত হয়েছে, উল্লেখযোগ্য কোন কোন বই ছিল? অসংখ্য বলা যাবে না। আমরা আসলে যখন লেখালেখি করতাম তখন একটা ধাস ছিল, সবগুলি পত্রিকাতে ছোটদের একটা পাতা বেরোতো। যেমন ইত্তেফাকে কচিকাচার আসর বেরোতো, সংবাদে খেলাঘর বেরোতো, আজাদে মুকুলের মহফিল বেরোতো, দৈনিক পাকিস্তানে 7 বাই চম্পা বেরোতো, পূর্বদেশে চাঁদের হাট বেরোতো। এইগুলি ছিল কিন্তু তখন যারা লেখা শুরু করছেন। এখন যারা খুব প্রথিতযশা লেখক, এদের প্রায় সকলেরই খোঁজ করলে দেখা যাবে যে তাদের লেখালেখি এই জায়গাতে শুরু। এছাড়া ছোটদের জন্য আলাদা কতগুলি খুব আকর্ষণীয় পত্রিকা ছিল, যেমন মুকুল বলে একটা পত্রিকা বেরোতো, সবুজ পাতা বলে একটা পত্রিকা বেরোতো, পরে টাপুর টুপুর বেলো, কচি হচ্ছে। এমনকি সরকার তাদের নানা অসৎ উদ্দেশ্যে যেসব পত্রিকা বেরোতো সেগুলিও কিন্তু শিশুদেরকে একরকম আনন্দ দেওয়ার মতো প্রচুর উপকরণ থাকতো। তা আমাদের প্রজন্ম অথবা আমাদের আগের প্রজন্ম, আমাদের সকলেরই কিন্তু লেখালেখি শুরু এই পত্রিকার পাতাগুলিতে। শিশুদের জন্য লেখা, কিশোরদের জন্য লেখা, এইগুলির নানা কাজের সাথে যুক্ত থাকা। এবং এখন বের হওয়া যত সহজ, যে যেমন এখন একদিনে একটা ছোটখাটো বই তৈরি করে ফেলা যায়, কম্পিউটার, মুদ্রণ প্রযুক্তি ইত্যাদির ফলে। তখন কিন্তু একটা বই বের করা এত সহজ ছিল না। 1 নম্বর হচ্ছে যে একটা বই তৈরি করতে অনেক সময় লাগতো, এবং 2 নম্বর হচ্ছে প্রকাশকরা, এখন যেমন প্রকাশকরা অনেক বই পড়েন সারা বছরে। আমরা যদি 60-এর দশকের শেষ দিকের কথা ভাবি, তাহলে ঢাকা শহরে কতগুলি বই বেরোতো আমি বলতে পারবো। এখন শুধুমাত্র 21শে মেলার সময় হয়তো 5000 বই বের হয়। এর ফলে একটা হচ্ছে অনেক বই বের হচ্ছে, এটা অনেক ভালো কথা, কিন্তু এর ফলে হচ্ছে যে যেগুলি কোনো বই না সেগুলিও বই হিসেবে প্রকাশিত হচ্ছে এবং পাঠক প্রতারিত হচ্ছে। আমার প্রথম বই বেরিয়েছিল 1977 সালে, খুব ছোট্ট একটা বই, ডিজনির একটা অনুবাদ। তখন ডিজনির অনুবাদ আমার জানা মতে বাংলাতে প্রকাশিত হয়নি, নানা রকম রঙিন ছবি দিয়ে ডিজনির একটা অনুবাদ। কিন্তু আমার প্রধান ঝোঁকটা ছিল গবেষণার দিকে, যার ফলে 78 সালে আমি
ছড়া গবেষণার একটা বই আমার প্রকাশিত হয়েছিল, এবং পরে আমি আমার যে প্রাতিষ্ঠানিক গবেষণা বিশ্ববিদ্যালয় সেটাও ছড়া নিয়ে করেছিলাম। সেটা 88 সালে বাংলা ছড়ায় সমাজ ও সংস্কৃতি এই নামে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়। পরে আমি দেশের বাইরে গবেষণা করার সুযোগ হয়েছিল, তখন বাংলা জাপানি ছড়া নিয়ে একটা তুলনামূলক বই, ওরাল লিটারেচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে আছেন, বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে লেখার আগ্রহটা কেমন দেখেন? এইখানে দুই রকমের লেখালেখি আছে। একটা হচ্ছে বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে যে লেখালেখি, সেটা বাংলা বিভাগের ছাত্ররা তুলনামূলকভাবে বেশি করেন, অন্যরা করে না তা আমি বলবো না, অন্যরাও করে। তবে যদি আমি সৃজনশীল সাহিত্যের কথা বলি, যেমন কবিতা লেখা অথবা কথা সাহিত্যের কোনো পাঠ অথবা এই ধরনের লেখা, এইটা আসলে বাংলা বিভাগের ছাত্ররা বেশি লেখে এমন না, সবাই এই নিয়ে লেখালেখি করে। আচ্ছা, তো অনেকটা পেয়েছেন, অনেকটা অর্জন ছিল জীবনে, সামনের দিনগুলোর জন্য কি ধরনের স্বপ্ন দেখেন? দীর্ঘদিন ধরে একটা কাজ করছিলাম চর্যাপদ নিয়ে। আচ্ছা, মানে চর্যাপদের একটা সংকলন তো এখন থেকে 100 বছর আগে বেরিয়েছিল, পরে আরও 2টো সংকলন বেরিয়েছে। তা আমি চেষ্টা করছিলাম যে এরপরে যত চর্যাপদ পাওয়া যায় সেগুলি নিয়ে একটা চর্যা, সেই সংকলনটি এই বছর বেরিয়েছে নতুন চর্যাপদ নামে। আচ্ছা, এইখানে 400-র বেশি নতুন চর্যা আছে। তো এই কাজটা তো অর্জন আমি বলবো না, অর্জন করার মতো কাজ আমাদের পক্ষে করা কঠিন। তবে আমি খুব আনন্দ পেয়েছি যে একটা কাজ করার, যেটা হয়তো ভবিষ্যতে যারা বাংলা ভাষা সাহিত্য নিয়ে গবেষণা করবেন তাদের কাজে লাগতে পারে আর কি। তো অর্জনের কথা আমি বলবো না, আমি বলবো যে একটু জাতি অথবা সমাজের কাজে লাগতে পারে, অথবা গবেষক অথবা সাহিত্য বোদ্ধাদের কাজে লাগতে পারে, এরকম যদি কিছু কাজ করা যায় সেটা আমার জন্য একটা আনন্দের বিষয়। সমাজের জন্য করছেন সেটা অবশ্যই একটা বড় অর্জন, যে যখন আমরা তো কেউই থাকবো না, একটা সময় যখন থাকবো না তখন যেন মানুষ আমাদেরকে মনে করে বা আমাদের লেখাটা পড়ে, আমাদেরকে মনে করাচ্ছে হচ্ছে এই কাজটা যাতে তাদের কাজে লাগে, তাদের কাজে লাগে। অনেক ভালো লাগলো আজকে আমাদের আয়োজনে এসেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, এবং দর্শক যারা এই অনুষ্ঠান দেখলেন সময় নিয়ে তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।